নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উপস্থিত রয়েছেন বিশিষ্ট সনাতন ও কেপি জ্যোতিষ গোল্ড মেডেলিস্ট প্রফেসর ডক্টর দিলীপ কুমার, যিনি একাধারে হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ ও তন্ত্র বিশেষজ্ঞ। আপনারা সবাই জানেন ইতিমধ্যে, আশা করি, যে দিলীপ বাবুর অনুষ্ঠান মানেই কিন্তু একটা শিক্ষামূলক অনুষ্ঠান। প্রতিটি পর্বে দিলীপ বাবু জ্যোতিষ শাস্ত্রের নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন এবং সেই সঙ্গে তো অবশ্যই থাকেন আপনারা, কারণ যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকেও আপনারা তো অবশ্যই থাকবেন আপনাদের নানান সমস্যা নিয়ে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। এবং আজকে দিলীপ বাবু আলোচনা করবেন কি নিয়ে বলুন তো? রাশি চক্রের নবম স্থান নিয়ে, অর্থাৎ ভাগ্যস্থান নিয়ে। আমরা সবাই কিন্তু আমাদের ভাগ্য জানতে বড়ই উৎসাহী। আমাদের ভাগ্যটা কিরকম যাবে, আজকে আসুন দিলীপ বাবুর কাছ থেকে আমরা শুনে নিই ভাগ্যস্থান নিয়ে। কি রাশি, গ্রহ, নক্ষত্রের অবস্থান ঠিক কিরকম থাকলে আমাদের ভাগ্যটা ভালো হতে পারে, বা উল্টো দিকে কেনই বা আমাদের ভাগ্যটা খারাপ হয়। আর আপনারা যারা আপনাদের নানান সমস্যা নিয়ে সরাসরি আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে সরাসরি দিলীপ বাবুর সঙ্গে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 0334008143 আসুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট সনাতন ও কেপি জ্যোতিষ গোল্ড মেডেলিস্ট প্রফেসর ডক্টর দিলীপ কুমারকে। স্বাগত দিলীপ বাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধু, আজ বুদ্ধ পূর্ণিমা। আপনাদের সকলকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আমার এই ফোন ইন লাইভ অনুষ্ঠানটি শুরু করব। এই 25 মিনিটের মধ্যে যারা যারা আপনারা ফোনে পাবেন না, তারা রাত 9টা থেকে 10টার পর্যন্ত আপনারা ফোন করতে পারেন। ফোনে আপনারা জানতে পারবেন, আপনাদের কোনো সমস্যা যদি থাকে জিজ্ঞেস করতে পারবেন। এবং যারা যারা বুকিং করবেন, মানে দেখাবার জন্য বুকিং করতে চান, তারাও ওই রাত্রি 9টা থেকে 10টার মধ্যে ফোন করে বুকিং করাতে পারেন। আজকে আমি আলোচনা করব রাশিচক্রের যে নবম স্থান হচ্ছে, ওটা হচ্ছে ভাগ্যস্থান। একদিকে ভাগ্যস্থান, ভাগ্য বিচার করা হয়, আর একদিকে পিতার বিচার করা হয়, আর একদিকে উচ্চ শিক্ষার বিচার করা হয়। তা আজকে আমি ওই ভাগ্যস্থান নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলবো। আপনারা বা আমরা, আমাদের যখন কোনো মনোবাঞ্ছা পূরণ হয় না, মানে আপনারা ধরুন যেটা আশা করে আছেন বা আমি যেটা আশা করেছি সেটা যখন পাই না, তখন আমরা কি বলি? দুধ চাই, ও ভাগ্যে নেই, হবে না। আবার দেখবেন অনেকে দেখবেন বয়স্ক দিদিমারা ঠাকুমারা বলে থাকেন যে কপালে না থাকলে ঘি, ঠক ঠকালে হবে কি, অর্থাৎ আমার কপালেই নেই তা আমার চেষ্টা করলে হবে কি। দর্শক বন্ধু, এটা পুরো বাজে কথা। আসলে কি জানেন, ভগবান না মানুষকে, প্রত্যেকটা মানুষকে কিছু কম বেশি দিয়ে থাকে। ধরুন কারো হয়তো লেখাপড়া হবে, কিছু হবে, হয়তো বেশি হবে না। কারো হয়তো কর্ম হবে, ব্যবসা হবে। দেখবেন আমরা যখন রান্নাঘরে রান্না করি, রান্নাঘরের মধ্যে দেখবেন বিভিন্ন কৌটো থাকে, তাতে দেখবেন জিরে থাকে, ধনে থাকে, হলুদ থাকে, লবণ থাকে। কিন্তু রান্না কি হবে কি করে? যদি আমরা এই সমস্ত মশলা দিয়ে সবজি কেটে যদি উনুনে চাপাই করাইতে, তবেই তো সে রান্নাটা হবে। ঠিক অনুরূপভাবে আমাদের ভাগ্যে কিন্তু সবারই থাকে, কারো ভাগ্যে কিছু থাকে না, এরকম কখনো হয় না। এবার সেই ভাগ্যকে আমরা চেষ্টা দিয়ে, কর্ম দিয়ে আমরা ওইটাকে ভাগ্যটাকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করলেই দেখবেন আপনার যখন দশা, অন্তর্দশা আসবে, তখন আপনার প্রাপ্তি, আপনার যে মনোবাঞ্ছা আপনার, অর্থাৎ আপনি যেটা চাইছেন সেটা আপনার পূরণ হবে। হ্যাঁ, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি রায়গঞ্জ থেকে বলছি। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানবো। আচ্ছা, ছেলের নাম বলুন। রাহুল রায়। হ্যাঁ, রাহুল রায়। রাহুল রায়। আচ্ছা, ওর জন্ম তারিখ বলুন। 22/1/2006। 22/1/2006। বেশ। জন্ম সময়? সন্ধ্যা 6:05, মানে 5:55। সন্ধে 5:55। হ্যাঁ। জন্মস্থান বলুন।
রায়গঞ্জ। কি জানতে চান? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। সম্বন্ধে মানে বিশাল একটা সার্কেল, যে কোনো একটা পয়েন্ট বলুন। পড়াশোনা, ক্যারিয়ার, শরীর স্বাস্থ্য, কোনটা? হ্যাঁ, পড়াশোনা সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, বর্তমানে কি করে ও? ও এই যে উচ্চ মাধ্যমিক পাস করলো এখন। আচ্ছা, কিরকম রেজাল্ট করেছে? হ্যাঁ, রেজাল্ট কিরকম করেছে? স্টার পেয়েছে। হ্যাঁ, স্টার পেয়েছে। স্টার পেয়েছে। আচ্ছা, বর্তমানে ওর পড়াশোনাটা কিরকম যাবে সেটাই আপনার মূল প্রশ্ন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বেশ। হ্যাঁ, বলুন। আমি কি নিয়ে পড়াশোনা করব? আচ্ছা, কি নিয়ে ও পড়াশোনা করলে ওর ক্যারিয়ারটা ভালো হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি শুনতে থাকুন। আপনার ছেলে রাহুল সায়েন্স নিয়ে পড়েছিল? হ্যালো, আপনার ছেলে উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়েছিল? হ্যাঁ হ্যাঁ। শুনুন, আপনি একবার ফোন করেছিলেন, রাহুল রায়, আমার নামটা মনে আছে। আপনি কয়েকদিন মানে কয়েক সপ্তাহ আগে ফোন করেছিলেন, আপনাকে বলে দেওয়া হয়েছিল। তবু যখন করছেন, আপনি যখন আগ্রহী ছেলের সম্বন্ধে বলি, আপনার ছেলে রাহুলের রোববারে জন্ম, কর্কট লগ্ন, তুলা রাশি, কেমন? আচ্ছা, ওর ছেলের কিন্তু কেরিয়ার কিন্তু আপনার ভালো আছে, বুঝলেন? কেরিয়ার আপনার কিন্তু ভালো আছে, কিন্তু ওর লগ্নে আপনার শনি আছে। এই লগ্নে শনি থাকার জন্য দেখবেন কিন্তু অমনোযোগ, অন্য মনস্কতা, অর্থাৎ কোনো কিছু বই পড়তে হঠাৎ দেখবেন অন্য চিন্তা করবে, এই সমস্তগুলি কিন্তু আপনার হবে, বুঝলেন? হ্যাঁ, কর্কট লগ্নে আপনার শনি আছে। আর দেখবেন ওর তৃতীয় কিন্তু কেতু আছে। তৃতীয় কেতু থাকলে হয় কি, ধরুন এই যে বিভিন্ন জায়গায় যে যোগাযোগ, ধরুন কোনো একটা ভালো জিনিস খোঁজা বা কোনো একটা ভালো টিউশনি, মানে কোথায় পড়লে ভালো হবে, কোথায় ভর্তি হলে ভালো হবে, এই সমস্ত কিন্তু সমস্যাগুলো আসবে। হ্যাঁ, কাজে আপনি কোন একটা জ্যোতিষের কাছে গিয়ে আপনি পরামর্শ করুন যে আমার ছেলে যে মানে যাতে শিক্ষায় উন্নতি করে, কিভাবে উন্নতি হবে, মানে কি করলে ভালো উন্নতি হবে, কেমন? এটা আপনি কনসাল্ট করুন, দেখবেন আপনার ছেলে, এমনি আপনার ছেলে মোটামুটি পড়াশোনা ভালো আছে, ক্যারিয়ার ভালো আছে, কেমন? একটু পরিষ্কার করে নেবেন, ঠিক হয়ে যাবে। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আপনি বলছিলেন ভাগ্যকে অ্যাক্টিভেট করতে হবে, সেইটা নিয়ে আলোচনা করা হচ্ছে। ভাগ্যকে অ্যাক্টিভেট করতে হয়। এবার দেখুন, আমরা দেখবেন একটা কথা আছে, প্রবাদ, যে শুয়ে থাকে তার ভাগ্য শুয়ে থাকে, এটা আমরা বইতে পড়েছি ছোটবেলায়। অর্থাৎ আপনি যদি চেষ্টা না করেন, যে শুধু বসে থাকেন, যে ভাগ্যের উপর ছেড়ে দেন যে এমনি হবে, হ্যাঁ, কাজে সেটা কিন্তু হয় না, আপনাকে চেষ্টা করতে হবে। এবার কম বেশি হয়তো কারো কম হবে, কারো হয়তো বেশি হবে। আপনারা জানেন, একজন মানে হেডমাস্টারের ছেলে, সে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, চাকরি পাচ্ছে না। আর একজন লোকের বাড়িতে কাজের বাসন মাজে, সে তার মেয়ে, সে মানে সে পড়ে মানে লোকের কাছ থেকে মানে সাহায্য নিয়ে পড়াশোনা করে, প্রাইভেট পড়ে পড়াশোনা করে, সে আপনার চাকরি করছে আজকে একটা সেই মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে চাকরি করছে, একটা গ্রুপ দিতে। যাই হোক, সে তো চাকরি করছে। তো দেখুন, ইচ্ছা হচ্ছে সবচেয়ে আপনার বড় জিনিস। ইচ্ছা, চেষ্টা এবং তার সঙ্গে কর্ম, এই দিয়ে আপনার ভাগ্য তৈরি হয়। আমরা আলোচনায় আবারও আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমার নাম সুজিত সামন্ত, কথা বলছি দমদম থেকে। সুজিত সামন্ত? হ্যাঁ, আমি আমার বাবার সম্পর্কে জানতে চাই। ওনার নামটা একটু বলবেন? ওনার নাম অতনু সামন্ত। হ্যাঁ, অতনু সামন্ত। আচ্ছা, ওনার জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 25শে ফেব্রুয়ারি 1961। 25শে ফেব্রুয়ারি 1961? হ্যাঁ। 61? হ্যাঁ, 1961। হ্যাঁ, জন্ম সময় বলুন। সময় সন্ধ্যা 7:15। সন্ধ্যে 7:15। জন্মস্থান? কলকাতা। কলকাতা। কি জানতে চান বাবাকে নিয়ে? বাবার আসলে আইনগত দিক থেকে একটু অর্থহানি হয়েছে, তাই ওনার আমি আর্থিক ব্যাপারটা আর ওনার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে। আপনি আরেকবার পরিষ্কার করে আস্তে আস্তে বলুন, কি জানতে চান? বাবার আইনগত দিক থেকে না কিছু অর্থহানি হয়েছে, মানে টাকা পয়সা গেছে আইনের ব্যাপারে, কোর্টের ব্যাপারে, তাই ওনার অর্থ এবং ওনার শারীরিক দিক থেকে জানতে চাই। আচ্ছা, আইনগতভাবে উনি কোন জায়গায় ওনার বেশ অনেক অর্থহানি হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবং শারীরিকভাবে সেই কারণেই উনি ভেঙে পড়েছেন? হ্যাঁ, মানে অতটাও ভেঙে পড়েনি, মানে জানতে চাই ওনার শরীর ঠিক থাকবে কিনা আগামীতে। হ্যাঁ, সেটা নিয়ে উনি চিন্তিত রয়েছেন। কাজে অর্থনৈতিক দিকটা কি করলে ভালো হবে বা আদৌ ভালো হবে কিনা, সেটাই তোমার মূল প্রশ্ন বাবাকে নিয়ে, তাই তো?
হ্যাঁ একদম একদম। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি তোমাকে, তুমি এই অনুষ্ঠান, এনার অনুষ্ঠান, দিলীপ বাবুর অনুষ্ঠান কি এর আগে দেখেছো কখনো? হ্যাঁ আমি অনুষ্ঠান আগামী 2-3 বছরই ফলো করছি। আচ্ছা, অনেকটাই দেখি। হ্যাঁ, কিরকম মনে হচ্ছে, কি বুঝতে পারছো? উনি ভালো, খুব লজিক্যালি কথাবার্তা বলেন, খুব বুঝিয়ে কথা বলেন, খুব জ্যোতিষের ব্যাপারে। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে, তুমি শুনতে থাকো, উনি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছেন। হ্যাঁ, ওর বাবাকে নিয়ে প্রশ্ন। ওর বাবা আইনগত জটিলতার কারণে অনেকটাই অর্থহানি হয়েছে, কাজে অর্থনৈতিক দিকটা আদৌ ভালো হবে কিনা সেটাই ছেলে হিসেবে ওর মূল প্রশ্ন, এবং শরীর স্বাস্থ্যের ব্যাপারটা সেই সঙ্গে। আপনার বাবার শনিবারে জন্ম হয়েছিল জানেন? হ্যাঁ, শনিবারে জন্ম হয়েছিল, কন্যা লগ্ন এবং মিথুন রাশি, আদ্রা নক্ষত্র। কেমন? আচ্ছা, প্রথম কথা, আপনার বাবার তো 61 সালে জন্ম, তার মানে ধরুন প্রায় ওই 64 বছর বয়স হতে চললো। হ্যাঁ, ওনার শরীর মন যে ভেঙে গেছে। এবং উনি এখন কি করেন, মানে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন? না, উনি সরকারি চাকরি করতেন, এখন অবসর নিয়েছেন। এখন অবসর নিয়েছেন। আচ্ছা শুনুন, ওনার তো শরীর স্বাস্থ্য তো ভালো যাচ্ছে না। ওনার মানে বলে দিচ্ছি, ওনার দেখবেন ওই মানে প্রেশার আছে, ব্লাড প্রেশার আছে, এবং খুব সম্ভবত মনে হচ্ছে ওনার বোধহয় সুগারও আছে। হ্যাঁ, আছে তো? এবং ওনার সুগারও ওনার আছে। সুগারটা মানে দেবে না থাকলেও হবে, খুব সম্ভব, যা দেখা যাচ্ছে প্রেশার তো আছেই। আর শুনুন, আপনার বাবার যে আইনি ঝামেলা, যে অনেক পয়সা খরচ হয়েছে, কিন্তু কি ধরনের আইনি, মানে কোনো জমি জমা নিয়ে কোনো ডিসপুট ছিল এই সমস্ত ব্যাপারে, সম্পত্তিগত? না, সম্পত্তিগত নয়, মানে বাড়ি আসলে জরিমানা দিতে হয়েছে, আইনি ব্যাপার, জরিমানা দিতে হয়েছে। যাই হোক, শুনুন, বর্তমানে আপনার বাবার এখন দশা চলছে শুক্রের দশা, মহাদশা, এবং শুক্রের হচ্ছে অন্তর্দশা। হ্যাঁ, এই দশা কিন্তু ওনার কিন্তু ভালো নয়, কারণ হ্যাঁ ভালো নয় দশা। কাজে আপনি এই দশাতে আপনাকে ওয়েট করতে হবে, একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই। আর আপনার বাবা যাতে পরবর্তী ঝামেলা যাতে মানে জড়িয়ে না পড়ে, তার জন্য একটা প্রতিকার আপনি আপনার বাবাকে দিতে হবে। যদি দিতে পারেন তাহলে দেবেন, পরবর্তী বিশেষ করে আইনিগত ঝামেলা কিন্তু পড়বে না, কারণ ও পঞ্চমে শনি আছে এবং বৃহস্পতি আপনার কিন্তু নিচস্থ, যার জন্য প্রচুর পয়সা, ওই মামলা মকদ্দমার জন্য অনেক পয়সা আপনার বেরিয়ে যাচ্ছে। কেমন? প্রতিকার কি নিতে হবে সেটা আপনার চেম্বারে এসে দেখা করতে। আপনার বাড়ি কোথায়? দমদমে। তাহলে আপনাকে ওই হাতিবাগান চেম্বারে এসে একবার দেখা করতে যদি পারেন, তাহলে আপনাকে বলে দেওয়া হবে যে কি প্রতিকার নিলে ভালো হবে। কেমন? আচ্ছা, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, বিশদে জানার জন্য কিন্তু চেম্বার রয়েছে। যারা মনে করছেন যে সমস্যার মধ্যে পড়ে থাকবো না, যারা মনে করছেন যে সমস্যাটা থেকে বেরিয়ে আসবো, এবং যারা মনে করছেন যে আমি শুধুই আজকে এনাকে ফোন করছি, দুদিন বাদে আরেকজনকে ফোন করছি এবং ফোন করেই চলেছি এবং সমানে জেনেই চলেছি, তাহলে তো আপনাদের সমস্যার সমাধান হবে না। তার জন্য কিন্তু সাক্ষাতের প্রয়োজনীয়তা রয়েছে, এবং সেই জন্য দেখুন স্ক্রলে বুকিং নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9836015194। দিলীপ বাবুর চেম্বার রয়েছে শনিবার হাতিবাগানে অ্যাস্ট্রো প্লাস রূপবাণী সিনেমার বিপরীতে দুপুর 1টা থেকে 4টে, মঙ্গলবার বর্ধমান তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা, বুধবার মেছেদায় রেল স্টেশন ও সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা, প্রত্যেক পূর্ণিমাতে তারাপীঠে স্টেট ব্যাংকের পাশের গলি দুপুর 12টা থেকে বিকেল 4টে, সোমবার দক্ষিণ কলকাতার লোকজনদের জন্য বিশেষ করে সেটা হচ্ছে রাসবিহারীতে উনি বসছেন সোমবার দুপুর 2টো থেকে বিকেল 5টা, প্রতি মাসের শেষ রবিবার শিলিগুড়িতে মহানন্দা ব্রিজের পাশে দুপুর 12টা থেকে সন্ধে 6টা। এছাড়াও যারা অনলাইন প্রেডিকশন করাতে চাইছেন, অর্থাৎ কোনো কারণে চেম্বারে আসতে অসুবিধা রয়েছে, সেক্ষেত্রে আপনারা প্রতিদিন রাত্রি 9টা থেকে 10টার মধ্যে ফোন করে নিন 9836015194। আরেকজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি রিঙ্কি দে বলছি টালিগঞ্জ থেকে। একটু আস্তে কথা বলুন, স্পিডটা একটু কমান কথার। বলুন, টালিগঞ্জ থেকে নামটা বলুন আপনার। রিঙ্কি দে। পিঙ্কি দে? রিঙ্কি দে। রিঙ্কি দে, নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ। জন্ম তারিখ? 2/8/1986। 2/8/1986। হ্যাঁ।
জন্ম সময় 9:55 সকাল। সকাল 9:55। জন্মস্থান কলকাতা। কলকাতা। কি জানতে চান বলুন। আমার একটা এক্সারসাইজ বিজনেস আছে, তো ওটা মোটামুটি ভালোই চলছিল, তো হঠাৎ 3-4 মাস ধরে না একদমই বন্ধ হয়ে গেছে। কিসের বিজনেস আরেকবার বলুন। এক্সারসাইজ মানে ওই মানে ইমিটেশনের। ইমিটেশনের বিজনেস ছিল, গত 2-3 মাস ধরে একটু ভাটা পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার মূল প্রশ্ন কি করে ব্যবসাটা আবার ভালো হবে বা আদৌ ভালো হবে কিনা, বা এই ব্যবসাটা আপনার জন্য সুটেবল কিনা। একদম একদম। আপনি কতদিন ধরে করছেন এই ব্যবসা? এই প্রায় 1 বছর। 1 বছর মোটামুটি ভালো চলছিল, এই লাস্ট 3-4 মাস খারাপ যাচ্ছে। একদমই খারাপ অবস্থা। আচ্ছা, আপনি দাদার অনুষ্ঠান দেখেন নিয়মিত? ওই মাঝে মাঝে দেখা হয়। কি রকম লাগে অনুষ্ঠান? ভালো লাগে। কেন ভালো লাগে? কথাবার্তা বেশ। আচ্ছা, যুক্তিসঙ্গত মনে হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ জানাই আপনাকে। আপনি শুনতে থাকুন। ওনার ইমিটেশনের বিজনেস ছিল, গত 2-3 মাস যাবত বিজনেসটা ডাউনে যাচ্ছে। কি করলে ভালো হবে বা আদৌ ভালো হবে কিনা, বা এই বিজনেসটা ওনার জন্য সুটেবল কিনা। আচ্ছা, আপনার শনিবার জন্ম হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার হচ্ছে কন্যা লগ্ন, মিথুন রাশি এবং আপনার মৃগশিরা নক্ষত্র, মানে মঙ্গলের নক্ষত্র। শুনুন, প্রথম কথা হচ্ছে আপনার দশাটা যে এখন চলছে, মানে মহাদশা চলছে, আপনার শনির দশা চলছে, বুঝলেন? এই শনির দশা চলছে এবং তার সঙ্গে আপনার চলছে বুধের অন্তর্দশা। বুধটা ভালো কিন্তু শনিটা ভালো না। এই শনির মহাদশা চলার জন্য আপনার ব্যবসায় কিন্তু এখন একটু মন্দা দেখা যাচ্ছে, কিন্তু এই চিরকাল থাকবে না। আপনার মোটামুটি এই শনির দশাটা মোটামুটি কেটে গেলেই আপনার দেখবেন আবার আগের মতো অবস্থা ফিরে আসবে। তবে আপনি হ্যাঁ, ব্যবসাটা আপনার কসমেটিক ব্যবসা তো, মানে ইমিটেশনের ব্যবসা তো, হ্যাঁ ওটা আপনার ঠিকই আছে। কারণ আপনার লগ্নে আপনার শুক্র আছে, আপনার তো কন্যা লগ্ন, লগ্নে আপনার শুক্র আছে, আপনার ইমিটেশনের ব্যবসা আপনার ভালো হবে। তবে আপনি যদি ব্যবসায় উন্নতি করতে চান, তবে একটা ধনদা কবচ আছে, সেই ধনদা কবচ ধারণ করলে আপনার ব্যবসায় শ্রীবৃদ্ধি পায়। হ্যাঁ, সেটা আপনি যদি নিতে পারেন তাহলে আপনি পরে যোগাযোগ করবেন। কেমন? ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ জানাই ফোন করার জন্য। হ্যাঁ, আপনি বলছিলেন যে শুয়ে থাকে তার ভাগ্য শুয়ে থাকে, এটা নিয়ে একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, একটা উদাহরণ দিচ্ছিলাম। তা কাজে ধরুন যে কিছুই করবে না, মানে বসে থাকবে, ভাগ্যের উপর ছেড়ে দেবে। ভাগ্য বলে, ভাগ্য মানুষের প্রত্যেকের একটা ভাগ্যের মধ্যে কিছুই থাকে, কম বেশি থাকে, কিন্তু সেই ভাগ্যটাকে মানে আপনার অ্যাক্টিভেট করতে হবে চেষ্টা এবং কর্ম দিয়ে। চেষ্টা প্লাস কর্ম হচ্ছে আপনার ভাগ্য। এবারে দেখুন, মানে সাধারণ ঘরের ছেলে দেখবেন চাকরি পেয়ে যায়, কিন্তু ধরুন কোনো ভালো ভালো কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ বাবা, তাদের দেখবেন ছেলে মেয়ে বেকার হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। কাজেই চেষ্টা করতে হবে। এবারে যেটা আমি বলতে চাইছিলাম যে রাশিচক্রের 9ম স্থান হচ্ছে আপনার ভাগ্যস্থান। এই 9ম স্থানে যদি কোনো শুভ গ্রহ থাকে, কোনো পাপগ্রহ না থাকে, এবং 9ম ভাবের যে অধিপতি তার সঙ্গে যদি বৃহস্পতি থাকে বা চন্দ্র যুক্ত হয়ে থাকে, তাহলে জানবেন সেই জাতক জাতিকার ভাগ্য দেখবেন খুব সুপ্রসন্ন হবে। এবার যাদের দেখবেন 9ম ভাব, যাদের পীড়িত থাকে, মানে ডিস্টার্ব থাকে, অর্থাৎ 9ম ভাবে যদি কোনো পাপগ্রহের দৃষ্টি থাকে, কুপ্রভাব থাকে, তাহলে দেখবেন তার কিন্তু ভাগ্য মানে উন্নতি হবে না। ভাগ্য একটা তার কিছু না হবে, অর্থাৎ ভগবান না প্রত্যেকে দিয়েছে, কিছু না কিছু করে সে খেতে পারবে এবং সে বাঁচতে পারবে, কিন্তু তার একটা সীমা আছে যে এর বেশি সে আর করতে পারবে না। আমরা আলোচনায় আবারও আসবো। আরেকজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, বলুন। তমলুক থেকে বলছি। কোথা থেকে? তমলুক থেকে। তমলুক থেকে। কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম বলুন। রিয়া চক্রবর্তী। আচ্ছা, ও জন্ম তারিখ? জন্ম 2009, 22 অক্টোবর। 22 অক্টোবর 2009। জন্ম সময়? জন্ম সময় বিকেল 5:35। বিকেল 5:35? 35, হ্যাঁ। হ্যাঁ। জন্মস্থান? ডেবরা। হ্যাঁ, ডেবরা। ডেবরা। আচ্ছা, বলুন মেয়েকে নিয়ে কি প্রশ্ন? ডিস্ট্রিক্ট কি? ডিস্ট্রিক্ট না মেদিনীপুর? আচ্ছা, আপনার এটা মেদিনীপুরে তো? পশ্চিম মেদিনীপুর? না, মেদিনীপুর ডেবরা জন্মেছিল, জন্মস্থান, কিন্তু এটা পূর্ব মেদিনীপুর। ও, পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পূর্ব মেদিনীপুর, ঠিক ঠিক। আচ্ছা, মেয়েকে নিয়ে বলুন, এবার প্রশ্নটা বলুন। ওর পড়াশোনা এবং ওর
পড়াশোনা নিয়ে কেমন হবে? হ্যাঁ, ও কি করে এখন? এখন পড়ছে। কি নিয়ে পড়ছে? হ্যাঁ, 9 এ পড়ছে। ক্লাস 9 এ পড়ছে। আচ্ছা, এমনি পড়াশোনায় কি রকম? মনোযোগ নেই, মনোযোগের অভাব, তাই তো? আপনার মেয়ের বৃহস্পতিবার জন্ম ছিল? হ্যাঁ, আপনার মেয়ের হচ্ছে মেষ লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, এবং আপনার মেয়ে দেখবেন পড়াশোনাটা হবে কিন্তু একটা বাধা আছে, সেটা হচ্ছে আপনার মেয়ে মাঙ্গলিক। আপনার মেয়ের বিদ্যাস্থানে, রাশিচক্রের বিদ্যাস্থানে মানে চতুর্থ ঘরে আপনার মঙ্গল আছে এবং কেতু যুক্ত হয়ে, কাজে এই মাঙ্গলিক দোষটা আপনাকে খণ্ডন অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু আপনার পরীক্ষার রেজাল্ট কিন্তু ভালো হবে না। পাস করে যাবে, মানে গড়িয়ে গড়িয়ে পাস করার মতন, কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। আর ভালো রেজাল্ট না যদি করে তাহলে আপনার উচ্চশিক্ষাতে কিন্তু মানে হায়ার স্টাডি কিন্তু করতে পারবে না। কেমন? আচ্ছা, আর আপনার মেয়ের দশমে কিন্তু আপনার বৃহস্পতি আছে, মানে অর্থের জায়গাটা, এবং সেটা নিচস্থ বৃহস্পতি এবং রাহুযুক্ত। দেখবেন জীবনে পয়সা অনেক আয় করবে কিন্তু আপনার রাখতে পারবেন না, ধরে রাখতে পারবেন না। কেমন? কাজে আপনার এই মেয়ে, যেটা বললাম, মেয়ের প্রতিকারটা করে নিন, দেখবেন আপনার লেখাপড়ার ক্যারিয়ারটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। কেমন? ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, নবম স্থান যদি পাপ গ্রহ থাকা পীড়িত থাকে, পাপ গ্রহ দ্বারা পীড়িত থাকে, সেটা পাপ গ্রহ দ্বারা যদি পীড়িত থাকে, তাহলে আপনি যদি ওই নবম ভাবের স্থানটাকে যদি আপনি রেকটিফাই করে নেন, মানে যদি প্রতিকার করে নেন, তাহলে দেখবেন যে আপনার ভাগ্য উঠতে যে বাধাটা, সেই বাধাগুলো আপনার কিন্তু কেটে যাবে এবং আপনার ভাগ্য আস্তে আস্তে ভালো হবে এবং একটা জায়গায় গিয়ে থাকবে। কিন্তু দেখবেন কারো কিন্তু ভাগ্য একদম কিছুই হবে না তা না, কিছু না কিছু হবে। ধরুন কেউ হয়তো ব্যবসা করে, সবাই তো আর চাকরি পাবে না, কেউ ব্যবসা করতে পারবে, কেউ চাকরি করতে পারবে, বা কোনো কেউ যদি সেলফ প্রফেশনে যুক্ত হতে চায়, পেশায়, ধরুন মানে ইঞ্জিনিয়ার বা ডাক্তার বা যে কোনো পেশায় সে যদি যুক্ত হতে চায় সেটা পারবে। ভাগ্য, প্রত্যেক মানুষের ভাগ্য কম বেশি থাকে, মানে ভগবান দিয়ে রাখে। কারণ একটা লোক যদি কিছুই তার জীবনে না হয় তাহলে তো তার জীবন বৃথা, সে তো মানে বাঁচতেই পারবে না, সে কি করে খাবে। এবার হ্যাঁ, ওই নবম ভাব শুধু দেখলে হবে না, এবং নবম ভাবের যে একটা অধিপতি, সেই অধিপতি গ্রহ তাকে কিন্তু ভালো জায়গায় থাকতে হবে। ধরুন এই আমাদের রাশিচক্রের 6, 8, 12 এই ঘরগুলো খারাপ ঘর, এই ঘরে থাকলে কিন্তু তার ভাগ্যে কিন্তু বিড়ম্বনা হবে। আবার দেখবেন অনেক দেখবেন নবম ভাবে যদি কারো শনি থাকে না বা মঙ্গল থাকে, দেখবেন তার দেখবেন পিতার মৃত্যু হবে। হ্যাঁ, কারণ নবম ভাব দেখবেন পিতার ঘর, পিতার বিচারের ঘর, কিন্তু সেখানে কিন্তু দেখবেন তার হয়তো দেখা যাবে যে অকালে বাবা মারা গেল, সেটাও তাকে বলতে হয় তার মানে পিতৃভাগ্য তার খারাপ। এবার নবম ভাব যদি খারাপ থাকে তাহলে দেখবেন তার বিদেশ মানে তার উচ্চশিক্ষা হবে না, উচ্চশিক্ষায় তার বাধা পড়বে। হ্যাঁ, কাজেই সে পারবে না, রিসার্চ করতে পারবে না। কাজেই ভাগ্যস্থান, নবম স্থানটা অতি খুব গুরুত্বপূর্ণ জিনিস। মোদ্দা কথায় ওটা হচ্ছে ভাগ্যস্থান, মানে আপনার যদি ভাগ্য ভালো থাকে দেখবেন আপনার সব দিক থেকেই ভালো হবে। এবং লেখাপড়া বলুন, লেখাপড়া, চাকরি বাকরি, অর্থ, তারপরে আপনার বিবাহ, সন্তান, সব দিক থেকে আপনার মানে ভালো থাকবে যদি আপনার নবম ভাবটা ভালো থাকবে। এবং আপনার নবম ভাবটা ভালো না খারাপ, বা কতটা ভালো বা কতটা খারাপ, সেইটা কিন্তু দেখতে গেলে আপনাকে চার্টটা আপনাকে বিচার করতে হবে। কোনো জ্যোতিষের কাছে গিয়ে চার্টটা যদি আপনি অ্যানালিসিস করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভাগ্যের দৌড় কত, অর্থাৎ কতটা আপনি উঠতে পারবেন। আবার দেখবেন অনেকে দেখবেন বহু চেষ্টা করে, দেখবেন মাধ্যমিক পরীক্ষা 1 বার না 2 বার দিয়ে তারপর কোন রকম পাস করলো। তার মানে কি? তার মানে সে মানে চেষ্টা করছে ঠিকই, কিন্তু চেষ্টা করেও সে কিন্তু অত ভালো সে করতে পারছে না। বুঝতে পারলেন না? মাধ্যমিক সে 3 বার দিয়ে সে তারপর পরেই করলো, পাস করলো, তাহলে সে কত দূর লেখাপড়া শিখবে। আর একটা জিনিস জানবেন যে লেখাপড়ার সঙ্গে কিন্তু অর্থের কোনো সম্পর্ক নেই, কারণ আপনার বেশি বিদ্যা মানে হলেই যে বেশি আয় করবে তা না। অনেক দেখবেন কম লেখাপড়া যারা ছেলে আছে, ছেলে মেয়ে, তারা অনেক বেশি রোজগার করছে। আর যারা বেশি উচ্চশিক্ষিত তারাও দেখবেন বেশি তারা বেতনে তারা চাকরি করছে না, কম কম বেতনে তারা চাকরি করছে। কাজে এটা একটা ভাগ্য, দেবেন এটা একটা ভাগ্য, মানে অর্থ ভাগ্য তার কারো হয়তো খারাপ, কারো হয়তো ভালো। আজকে হাতে আর একদমই সময় নেই, আমরা অনেকটাই জানলাম ভাগ্য সম্পর্কে। অসংখ্য ধন্যবাদ দিলীপ বাবু আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের আলোচনাটা সত্যি একটা চমৎকার আলোচনা ছিল নবম স্থান, ভাগ্যস্থান নিয়ে।
এবং যারা মনে করছেন যে নিজেদের ভাগ্যকে কিছুটা হলেও ভালো করবেন, তারা অনুষ্ঠান শেষ হয়ে গেলে বিশেষ করে রাত্রি 9টা থেকে 10টার মধ্যে চেম্বারে বুকিং এর জন্য বা অনলাইন ডিসকাশনের জন্য ফোন করে নিন 9836015194 আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে দিলীপ বাবুকে সঙ্গে নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন এবং অপরকেও আনন্দে রাখুন। আসছি, নমস্কার। নমস্কার।